না। ফলশ্রুতিতে তারা নির্জনা আর পাপিয়ার নামে নানা রকম কথা ওঠাতে শুরু করে। অন্যদিকে মাস কয়েক পরে পুনরায় নির্জনার ফোনে রুহানের ফোন কল আসা শুরু হয়। একদিকে চাচাদের অত্যাচার, অন্যদিকে রুহানের অত্যাচার। বাধ্য হয়ে পাপিয়া আক্তার আর নির্জনা জাফর সিদ্দিকীর শরণাপন্ন হয়। কিন্তু জাফর সিদ্দিকী এবার এক অদ্ভুত কথা বলে। তিনি বলেন, খন্দকাররা প্রভাবশালী ব্যক্তি, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীও সহজে যায় না। সেখানে আমি তো সামান্য মন্ত্রী। তাছাড়া রুহানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তবে নির্জনা মা যদি আমার পরিবারের সদস্য হতো, তবে আমি তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারতাম, পার্সোনাল সিকিউরিটি দিতে পারতাম। এরপর তিনি ইনিয়ে বিনিয়ে তার মানসিকভাবে অসুস্থ ছেলের সাথে নির্জনার বিয়ের কথা বলে। পাপিয়া আক্তার রাজি না হলেও নির্জনা এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার শর্ত থাকে যে কোনো মূল্যে জাফর সিদ্দিকী তার মাকে রুহানের হাত থেকে বাঁচাবে। অতীতের এইসব কথা ভাবতে ভাবতে গাড়িতেই নির্জনার তন্দ্রা চলে আসে। হঠাৎ সে দেখতে পায় বিহান তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর নির্জনা সেই হাত ধরা মাত্রই বিহান ছাইয়ের মতো উবে যায়। নির্জনা খেয়াল করে তার হাত রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে এবং সাথে সাথে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর সেই অন্ধকারের মধ্যে সে দেখতে পায় তার ছোট ভাইটা রক্তাক্ত অবস্থায় স্কুল ইউনিফর্মে তার দিকে দৌড়ে আসছে আর চিৎকার করছে, আপু আমাকে বাঁচাও। নির্জনা তার দিকে এগিয়ে যাবে, তখনই তার বাবা নওশাদের রহমানের আত্মচিৎকার কানে ভেসে আসে। সেদিকে তাকাতেই নওশাদ রহমান বলে ওঠে, শত চেষ্টা করেও নিজের বাবা আর ভাইকে বাঁচানোর জন্য নিজের জায়গা থেকে চুল পরিমাণ নড়তে পারছে না নির্জনা। তাদের দুজনের আর্তনাদে নিঃশ্বাস বন্ধের উপক্রম হচ্ছে। বহু কষ্টে চোখ মেলে তাকায় নির্জনা। হৃৎপিণ্ডটা এখনো ওঠানামা করছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে চারিদিকে তাকিয়ে দেখে সে এখনো গাড়িতে। তার পাশে জাফর সিদ্দিকী সিটে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। খানিক বাদে গাড়ি থামতেই জাফর সিদ্দিকীর ঘুম ভেঙে যায়। তিনি ড্রাইভারকে কারণ জিজ্ঞেস করতেই ড্রাইভার জানায় টায়ার পাঞ্চার হয়ে গেছে। তাই বাধ্য হয়ে নির্জনা আর জাফর সিদ্দিকী নেমে দাঁড়ায়। নির্জনার চোখে মুখে অস্থিরতা দেখে জাফর সিদ্দিকী তাকে জিজ্ঞেস করেন। নির্জনা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, তুমি ঠিক আছো? নির্জনা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, জি আমি ঠিক আছি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। নির্জনা মুচকি হেসে বলে, বলো। আম্মুকে একা রেখে এলাম, যদি রুহান খন্দকার বা আমার চাচারা আম্মুর কোনো ক্ষতি করে। চিন্তা করো না, তোমার আম্মুর পেছনে গার্ড রেখেছি। ওরা ছদ্মবেশে 24 ঘন্টা তোমার মাকে পাহারা দেবে। ধন্যবাদ স্যার। প্রথমত, ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছু করিনি, এটা আমার কর্তব্য। আর দ্বিতীয়ত, এখনো স্যার বলবে? এ দেশের ছেলের বউরা শ্বশুরকে বাবা বলে ডাকে। আমি আপনার ছেলের বউ, এটা যেমন সত্য তেমনি এটাও সত্য আমি আপনার ড্রাইভারের মেয়ে। তাই আপনাকে বাবা বলে নিজের অবস্থানটা ভুলতে চাই না। এখানে অবস্থানের কথা আসছে কেন? তুমি আমার পুত্রবধূ, এর চেয়ে বড় অবস্থান আর কি হতে পারে? যথার্থ বলেছেন স্যার, কিন্তু একটা কথা বলুন তো, আজ যদি আপনার ছেলে সুস্থ থাকতো তাহলে কি তার সাথে আমাকে বিয়ে দিতেন? আমি জানি ডাক্তার বলেছে আপনার ছেলে কখনো সুস্থ হবে না, কিন্তু উনি যদি কখনো সুস্থ হন তবে কি একটা ড্রাইভারের মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবেন? নির্জনার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না জাফর সিদ্দিকী। মেয়ে হিসেবে যতই ভালো হোক না কেন, আজ অর্ক সুস্থ থাকলে কোনো দিনও তিনি নির্জনার সাথে তার বিয়েটা দিত না। কেননা সমাজ স্ট্যাটাস বলে একটা কথা আছে, যেগুলো চিৎকার করে জাফর সিদ্দিকীর মস্তিষ্কে জানান দিচ্ছে নির্জনার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার পরিবারের বউ হতে পারে না। জাফর সিদ্দিকীর মৌনতার পরিপ্রেক্ষিতে নির্জনা বলে, স্যার
স্যার, আপনার নীরবতাই আমাকে উত্তর দিয়ে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর আমি একটা কথা বুঝেছি, এ জগতে কোনো কিছুই ফ্রি না, সব কিছুর বিনিময় হয়। যেমন আপনার সাথে আমার হয়েছে, আমাদের মামের নিরাপত্তার বিনিময়ে আপনার অসুস্থ ছেলের সারা জীবনের দায়িত্ব আমার। আর আমি এটাও জানি, কখনো আপনার ছেলে সুস্থ হলে আপনাদের বাড়ি আমার ছাড়তে হবে। জাফর সিদ্দিকী জোরালো গলায় বলে। তুমি যেমন এখন আমার পুত্রবধূ, তেমন অর্ক ভালো হয়ে গেলেও থাকবে। স্যার, এই কথাটা এত জোরালো গলায় বলবেন না, কারণ আপনার ছেলে সুস্থ হলে সেই অধিকার আর আপনার কাছে থাকবে না। টায়ার বদলানোর পর ড্রাইভার তাদের গাড়িতে ডাকে। ধীর পায়ে নির্জনা গাড়ির দিকে এগিয়ে যায়। জাফর সিদ্দিকী ভাবতেও পারছে না একটা বাচ্চা মেয়ে তাকে এইভাবে আয়না দেখিয়ে দিবে। নিজের বিবেকের কাছে আজ তিনি প্রশ্নবিদ্ধ। সত্যি তো, যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তিনি রাজনীতিতে নেমেছিলেন, আজ যখন একটা অসহায় মেয়ে তার কাছে সাহায্য চাইল, তখন তিনি কি করলেন? নিজের স্বার্থে মেয়েটাকে ব্যবহার করলেন। নিজের অসুস্থ ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিলেন। আজ জাফর সিদ্দিকীর বিবেক তাকে প্রচন্ড ধিক্কার দিচ্ছে। বরের গাড়ি। অর্ক নিজের রাগ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সে রাগে গম গম করে বলতে থাকে। একটা মেয়ে কতটা লোভী হলে পাগলকে বিয়ে করতে রাজি হয়? অর্ককে সমর্থন করে আরশি বলে, আই এগ্রি, মেয়েটা লোভী। আমি তো ভেবেই পাই না নওশাদ আঙ্কেলের মতো একটা ভালো মানুষের মেয়ে এতটা লোভী হতে পারে। তখন ডাক্তার প্রীতি তাদের দুজনার কথায় অসম্মতি জানায়। এভাবে বলো না তো, এমনও তো হতে পারে মেয়েটা কোনো কারণে এই বিয়েটা করতে বাধ্য হয়েছে। অর্ক বাঁকা হেসে বলে, টাকার চেয়ে বড় কারণ আর কিছুই হতে পারে না ডাক্তার প্রীতি। খোঁজ নিয়ে দেখো, মেয়েটা হয়তো আমার বাবার সাথে মোটা টাকার বিনিময়ে কন্ট্রাক্ট সাইন করেছে, কিংবা কোথাও আমার নামে থাকা প্রপার্টির ব্যাপারে জানতে পেরেছে, তাই এভাবে পটিয়েছে। প্রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হতেও পারে। আমি তো এই জন্য বললাম যে মেয়েটাকে দেখে খুব ইনোসেন্ট মনে হয়েছে। কি সুন্দর মায়াবী মুখটা। ছলনা সবসময় সুন্দর হয় ডাক্তার প্রীতি। আরশি এইবার ভাইয়ের সমর্থন করে বলে, একদম। তার মানে তুমি স্বীকার করছো মেয়েটা সুন্দর? এবার অর্ক চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আরশি আবার বলে, কি ভাবলে মেয়েটাকে কিভাবে শিক্ষা দেবে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওই মেয়েকে বাড়িতে ঢোকা থেকে এমন টর্চার করব না যে দুদিনের মাথায় লেজ গুটিয়ে পালাবে। সব প্ল্যান করা আছে। খুশি হয়ে আরশি বলে, প্লিজ তোমার প্ল্যানে আমাকেও অ্যাড করে নাও। আই এম সো এক্সাইটেড। একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রীতি তাদের দুজনকে সাবধান করে বলে, যা করে ভেবে চিন্তে করবে। দেখা গেল তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল, আর মেয়েটা সম্পর্কে আমি যা ভাবছি তাই সঠিক। তখন কিন্তু নিজেদের ক্ষমা করতে পারবে না। কিন্তু প্রীতির কথায় অর্ক কিংবা আরশি কোনো পাত্তাই দিল না। বরং তারা উৎসাহের সাথে নির্জনাকে অপদস্থ করার পরিকল্পনা করতে লাগলো। জহুরা মঞ্জিলের বধূবরণের অনুষ্ঠান চলছে, কিন্তু নববধূর পাশে বর তো নেই। বরং সে নিজের বউকে বাড়ির ভেতরেই প্রবেশ করতে দিচ্ছে না। অর্ক জেদ ধরে দরজা আগলে দাঁড়িয়ে বলে, এই পেতনিটা আমাদের বাড়িতে ঢুকবে না। আরশি আর ডাক্তার প্রীতির সাথে যখন একা থাকে তখন অর্ক স্বাভাবিকভাবে কথা বলে। এছাড়া সবার সামনে সে বাচ্চাদের মতো কথা বলে। জাফর সিদ্দিকী অনেক চেষ্টা চরিত করেও অর্ককে রাজি করাতে পারছে না। তিনি নির্জনার চোখে চোখ মেলাতে পারছে না। একে তো মেয়েটাকে কাজের লোক দিয়ে বরণ করা হচ্ছে, তার উপর সেটাতেও অর্ক বাধা দিচ্ছে। আত্মীয় স্বজনদের অবশ্যই তিনি আসতে বলেননি। এর দুটো কারণ, প্রথমত অর্ক বিয়ে করেছে, এ নিয়ে ভালো কথা বলার বদলে সবাই নেতিবাচক মন্তব্য করবে। দ্বিতীয়ত আত্মীয় স্বজনরা যদি এটা জানতে পারে যে নির্জনা তাদের ড্রাইভারের মেয়ে, তাহলে নাক ছিটকাবে আর সম্ভাবনা আছে তার সাথে খারাপ ব্যবহার করার। এমনিতেই আরশি এই বিয়েটার সম্পূর্ণ বিপক্ষে। জানিয়ে জাফর সিদ্দিকী ভয়ে আছে, না জানি কখন তার মেয়ে নিজের ভাইয়ের বউয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলে।
এই যে অর্ক এত জেদ করছে তাও আরশি তাকে একবার বোঝানোর চেষ্টা করছে না। অবশেষে জাফর সিদ্দিকী উপায় না পেয়ে ফোন বের করে একজনকে এসএমএস করে। এদিকে নির্জনা এত সবে প্রচন্ড ক্লান্ত আর বিষণ্ণ হয়েই সদর দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে। মিনিট সাতেক পর একটা ভারী গলার আওয়াজে ভেসে আসে। কি হয়েছে? নতুন বউ বাইরে দাঁড়িয়ে কেন? গলার আওয়াজ শুনে জাফর সিদ্দিকীর মুখে হাসি ফুটে ওঠে, অন্যদিকে আরশি আর অর্ক হতাশায় ডুবে যায়। কেননা ভারী কণ্ঠের অধিকারী লোকটির কাছে তারা বড্ড অসহায়, কারণ তিনি আর কেউ নয় জাফর সিদ্দিকীর যোগ্য উত্তরসূরি অর্ক ও আরশির বড় ভাই, বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় যুবনেতা ইফতেখার অর্ণব সিদ্দিকী। অর্কর থেকে মাত্র 2 বছরের বড় হলেও বড় ভাইকে অর্ক আর আরশি দুজনেই জমের মতো ভয় পায়। আরশি ভয় পায় কারণ অর্ণব ছোট থেকেই অত্যাধিক গম্ভীর, আর অর্ক ভয় পায় কারণ সে জানে তার বড় ভাই অনেক বিচক্ষণ এবং জ্ঞানী, তাই তার অভিনয় ধরে ফেলার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য অর্ক যথাসম্ভব বড় ভাইকে এড়িয়ে চলে আর বিনা বাক্যে ব্যয়ে তার সব কথা মেনে নেয়। কি হলো? কথা কারো কানে যায় না? অর্ণবের প্রশ্নের জবাবের রেহানা নামের মধ্যবয়সী মেয়ের যে নির্জনাকে বরণ করছিল সে বলে, অর্ক স্যার নতুন ম্যাডামকে ভিতরে আসতে দিচ্ছে না। গম্ভীর কণ্ঠে অর্ণব প্রশ্ন করে। তাই নাকি অর্ক? অর্ক মাথা নাড়িয়ে সায় দেয়। এই পেতনিটা আমাদের বাড়িতে ঢুকবে না, কারণ ও একটা পেতনি, ডাইনি। আমাদের বাড়িতে ঢুকে আমাদের সবার রক্ত খেয়ে ফেলবে। এদিকে আমার সামনে এসে দাঁড়াও। অর্ক ধীর পায়ে এসে অর্ণবের সামনে দাঁড়ায়। এসব কথা তোমাকে কে বলেছে? অর্ণব মুখ ভার করে বলে, কেউ না। তাহলে তুমি জানলে কি করে? অর্ক এবার ফেঁসে যায়। তার ভাই যে এই সময় এভাবে এসে তাকে জেরা করবে সেটা তার ভাবনার বাইরে ছিল, তাই মনে মনে ভাইয়ের করা প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। অন্যদিকে আরশি মনে মনে ভয় পায় অর্ক না আবার তাকে ফাঁসিয়ে দেয়, কারণ ইতিপূর্বে যতবার অর্ক এসব অদ্ভুত কাজ করে সে তার বড় ভাইয়ের জেরার মুখে পড়েছে, ততবারই বলেছে এসব কিছু করার বুদ্ধি তাকে আরশি দিয়েছে। অর্কের নীরবতা দেখে অর্ণব গলার স্বর তীব্র করে বলে, কি হলো বলো? তুমি কি করে জানলে? নির্জনার দিকে ইশারা করে, ও একটা পেতনি। অর্ক একইভাবে মাথা নিচু করে বলে, আমি টিভিতে দেখেছি ডাইনি পেতনিরা অনেক বেশি সুন্দরী হয়, আর এই মেয়েটা অনেক বেশি সুন্দর, তাই সেও একটা পেতনি। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে অর্কের মাথায় হাত দিয়ে বলে, টিভিতে ভুল দেখিয়েছে, ওসব বিশ্বাস করতে নেই। এই মেয়েটা খুব ভালো। আর একটা কথা মনে রাখবে, সে তোমার ওয়াইফ। আজ থেকে আমাদের বাড়িতে এবং তোমার ঘরে থাকবে, বুঝতে পেরেছো? অর্ক মাথা নাড়িয়ে জানায় সে বুঝতে পেরেছে। ভেরি গুড। রেহানাকে উদ্দেশ্য করে, নতুন বউকে বরণ করে তাকে অর্ক স্যারের রুমে দিয়ে আসবেন। এরপর বরণ হয়ে যায়। রেহানা নির্জনাকে নিয়ে অর্কের ঘরের দিকে যায়। জাফর সিদ্দিকীও নিশ্চিত হয়ে নিজের ঘরে চলে যায়। আরশি আর ডাক্তার প্রীতি ঘরে যাবে ঠিক তখনই অর্ণব তাদের ডেকে ওঠে এবং সব মেয়েদের ইশারা করে সেখান থেকে চলে যেতে। সাথে সাথে সবাই হলরুম ত্যাগ করে। হলরুমে শুধু অর্ণব, অর্ক, আরশি আর ডাক্তার প্রীতি রয়ে যায়। অর্ণব ডাক্তার প্রীতির মুখোমুখি দাঁড়িয়ে নিজের গৌর গম্ভীর কণ্ঠে বলে, ডক্টর প্রীতি, আপনাকে বেতন দেওয়া হয় আমার ভাইয়ের টেক কেয়ার করার জন্য, তাহলে আপনার উপস্থিতিতে তার মাথায় এমন অদ্ভুত একটা ধারণা তার মাথায় কিভাবে এলো? প্রীতি একটা শুকনো ঢোক গিলে বলে, আমি বুঝতে পারিনি। আপনার বোঝা উচিত ছিল এটাই আপনার কাজ। নিজের কাজ যদি ঠিকঠাকভাবে করতে না পারেন তাহলে আমাদের বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। আমি অর্কের জন্য নতুন ডাক্তার দেখব। আর এই যে তুমি, আরশিকে উদ্দেশ্য করে, আজ থেকে তোমার টিভিতে অদ্ভুত সিরিয়াল দেখা বন্ধ। এসব দেখে অর্ক অনেক বাজে জিনিস শিখেছে। এরপর আরশি কিংবা প্রীতি কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে অর্ণব হন হন করে নিজের ঘরে চলে যায়।
এদিকে অর্ণবের কাছে বিনা দোষে বকা খেয়ে দুজনেরই অর্কর দিকে রাগী চোখে তাকায়। অর্ক তাদের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে হাসি দিয়ে বলে, সরি, এরপর ফুল প্রুফ প্ল্যান করব। যা শুনে ডাক্তার প্রীতি রেগে গিয়ে অর্ককে বলে, তুমি যেমন খুশি তোমার প্ল্যান করো, কিন্তু এবার যদি তোমার ভাই আমাকে ডিসমিস করার হুমকি দেয় তাহলে আমিও কিন্তু চাকরি ছেড়ে চলে যাব। এরপর নতুন ডাক্তারের কাছে করো নিজের চিকিৎসা। আরশিও অর্ককে হুমকির স্বরে বলে, আমারও একটা কথা কান খুলে শুনে রাখো অর্ক, ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন, তুমি আমার আর আমার সিরিয়ালের মধ্যে একদম আসবে না। সবসময় সবকিছুর দোষ তুমি হয় আমাকে না হয় আমার সিরিয়ালকে দাও। দেখা গেল একদিন সত্যি সত্যি ভাইয়া আমার সিরিয়াল দেখা বন্ধ করে দিল। অর্ক তাদের দুজনকে সান্ত্বনা দিয়ে বলে, আহা, তোমরা খামোখা টেনশন করছো কেন? এমন কিছুই হবে না। আমি এমন প্ল্যান করেছি, দেখবে মেয়েটা আজ রাতে ভয় পালাবে। আরশি আর প্রীতি একসাথে আতঙ্কিত হয়ে বলে, আবার কি প্ল্যান করেছো? বলছি, তবে এখানে না। বলে তিনজনই আরশি রুমের দিকে রওনা হলো। মেলবোর্নে রুহান অস্থির হয়ে উঠেছে। সে বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে। তার কপালে গালে কাচের ছোট ছোট টুকরো বিঁধে বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। বা হাতের কবজিতে বড় এক টুকরো কাঁচ ঢুকেছে। হাতের ফুলানো নীল শিরাগুলো রক্তে লাল হয়ে আছে, তবু সে থামছে না। ঘরের এক কোণে তার বাবার তমিজউদ্দিন খন্দকার আর মা মাইমুনা খন্দকার ভিডিও কলে বারবার ছেলেকে শান্ত হতে হাত জোর করে অনুরোধ করছে। তমিজউদ্দিন খন্দকার বলছেন, বাবা, আমার কথা শোনো, আমি জানতাম না মেয়েটার বিয়ে হয়ে যাবে। বাবার কথা শুনলে আহত বাঘের মতো গর্জন করে উঠে রুহান। তুমি সব জানতে, তুমি ইচ্ছে করে আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। সব ধ্বংস করে দিব আমি, তোমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু। বাবারে, এগুলো তো আমার না, সবই তোমার। তাই তুমি যা খুশি করো, কিন্তু আগে মাথা ঠান্ডা করো। তোমার মায়ের মুখের দিকে একবার তাকাও, দেখো কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। তোমার পাগলামি দেখে প্রেশার হাই হয়ে যাচ্ছে। এখন যদি কিছু হয়ে যায় তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? মাইমুনা খন্দকার কেঁদে কেঁদে বলে, আব্বা, আমি ওয়াদা করছি তুমি যা বলবে তাই হবে, তবু তুমি একটু শান্ত হও। মায়ের কথা শুনে ক্ষান্ত শ্রান্ত হয়ে ঘরের মাঝখানে রাখা বিন বক্সের উপর বসে পড়ে রুহান। ভিডিও কলে ছেলের এমন অবস্থা দেখে বুক ফেটে কান্না আসে তমিজউদ্দিন খন্দকারের। বিয়ের প্রায় 18 বছর পর সন্তানের সুখ পেয়েছিল খন্দকার দম্পতি। একটা সময় তো তমিজউদ্দিন খন্দকার আশাই ছেড়ে দিয়েছিলেন। তিনি ধরেই নিয়েছিলেন আল্লাহ বোধহয় তাকে আর বাবা ডাক শোনাবেন না। মাইমুনা অনেকবার তাকে দ্বিতীয় বিবাহের কথা বলেছিল, কিন্তু স্ত্রীর প্রতি তার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে তিনি সেই কথা ভুলেও চিন্তা করতে পারেনি। তবে একটা আফসোস তো ছিলই যে তার মৃত্যুর পর 3 পুরুষের রেখে যাওয়া এত সম্পদ কে ভোগ করবে। স্বামী স্ত্রী সবসময় আল্লাহর দরবারে সন্তানের জন্য প্রার্থনা করতেন। পরিশেষে তাদের ফরিয়াদ কবুল হয়। তাদের কোল জুড়ে রুহান আসে। কিন্তু তমিজউদ্দিন খন্দকার এটা বুঝতে পারেননি আল্লাহ তার পরীক্ষা নেওয়া কেবল শুরু করেছেন। শেষে বয়সের একমাত্র সন্তান হওয়ায় রুহান মাত্রাতিরিক্ত আদরে বিগড়ে যায়। সে অসম্ভব রাগী আর জেদি তৈরি হয়। ছোটবেলায় এসবকে বাচ্চামো বলে এড়িয়ে গেলেও দিন দিন এগুলোই আরো ভয়ঙ্কর হতে থাকে। স্কুলে এক সহপাঠীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে গুরুতর আহত করার পর তমিজউদ্দিন খন্দকারের কিছুটা হুঁশ হয়। তিনি মাইমুনার কথায় পাত্তা না দিয়ে বিদেশে ছেলের মানসিক চিকিৎসা করান। এরপর সেখানেই পড়ার ব্যবস্থা করেন। নতুন পরিবেশ আর চিকিৎসা পেয়ে রুহান অনেকটা স্বাভাবিক হয়ে যায়। গ্রাজুয়েশন শেষে দেশে ফিরে সে ধীরে ধীরে বাবার ব্যবসার হাল ধরা শুরু করে আর সফলও হয়। লায়ন গ্রুপের সাফল্য দ্বিগুণ হয়ে যায়। রুহান নিয়মিত বিভিন্ন জায়গায় অধিক ডোনেশন ও দেওয়া শুরু করে। সে সুলভ মূল্যে সাধারণ মানুষের নাগালে ঔষধের দাম রাখতে আরকে নামে একটা ওষুধ কোম্পানিও খুলে। এসব ভালো কাজের জন্য বারংবার নিউজ চ্যানেলের শিরোনামে রুহান খন্দকার নামটি ভেসে আসে।
লম্বা চওড়া সুদর্শন আর সর্বোপরি স্টাইলিশ হওয়ার দরুন বিদেশে থাকাকালীন সময় থেকেই সোশ্যাল মিডিয়ার রুহানের ফলোয়ার মিলিয়নের উপরে। সব মিলিয়ে অল্প সময়ে রুহান খন্দকার বাংলাদেশের উইথ আইকনে পরিণত হয়। চারিদিকে ছেলে প্রশংসা শুনে খন্দকার দম্পতির গর্বে বুকটা ফুলে যেত, কিন্তু খন্দকার দম্পতির সুখে বিষ কাটা হয়ে ফুটে নির্জনা। তাদের নিখুঁত ছেলে হয়ে যায় সাইকোপ্যাথ। তমিজউদ্দিন খন্দকার তো এটাই ভেবে পান না, তার যে ছেলের জন্য প্রতিদিন প্রায় ডজন খানেক মেয়ের বাবাকে তিনি না বলেন, সেই ছেলে একটা ড্রাইভারের মেয়ের জন্য মধ্যে এমন কি দেখলো, আর মেয়েটাই বা কেমন যে রুহান খন্দকারের জন্য দেশে বিদেশে মেয়েরা দিওয়ানা, তাকে কোনো পাত্তাই দেয় না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।